আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। বেঁচে আছে ইমরান খান, কিন্তু জেলের ভেতরে তাকে মানসিক এবং শারীরিকভাবে নিষ্ঠুরের মতো অত্যাচার করা হয়েছে, যার কারণে বর্তমানে তিনি পাগল প্রায়। ইমরান খানকে এই অবস্থায় দেখলে দেশে আন্দোলন বেড়ে যাবে এবং অস্থিরতা সৃষ্টি হবে, আর এজন্যই তাকে প্রকাশ্যে আনা হচ্ছে না বলে দাবি করেছেন তার বোন। বাংলাদেশ ভারতের পেঁয়াজ বয়কট করার পর পেঁয়াজ বিক্রি করতে পারছে না ভারতের কৃষক এবং ব্যবসায়ীরা, যার কারণে হতাশা হয়ে মোদিকে দোষ দিচ্ছে ভারতের জনগণ। খালেদা জিয়া মারা গেছে গত পরশুদিনই, কিন্তু রাজনৈতিক কারণে এখনও তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছে, আর সেজন্য এভারকেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করছেন অনেকে। ইরানের সাথে শান্তি চুক্তি করতে চায় ইসরায়েল। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তার বদলে ইসরায়েল আর কোনো মুসলিম দেশে হামলা করবে না, কিন্তু এতে রাজি নয় ইরান। ইরান বলেছে ইসরায়েল হচ্ছে সবচেয়ে জঘন্য জাতি। শান্তি চুক্তির নামে তাদের এটি আরেকটি নতুন চাল। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যদি আরও সামরিক শক্তি দিয়ে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাহলে উত্তর কোরিয়া এবার রাশিয়াকে দিবে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। বেঁচে আছে ইমরান খান, কিন্তু জেলার ভেতরে তাকে মানসিক এবং শারীরিকভাবে নিষ্ঠুরের মতো অত্যাচার করা হয়েছে, যার কারণে বর্তমান তিনি পাগল প্রায়। ইমরান খানকে এই অবস্থায় দেখলে দেশে আন্দোলন বেড়ে যাবে এবং অস্থিরতা সৃষ্টি হবে, আর এজন্যই তাকে প্রকাশ্যে আনা হচ্ছে না বলে দাবি করেছেন তার বোন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তার বোন প্রকাশ্যে জানিয়েছেন ইমরান খান বেঁচে আছেন, কিন্তু জেলার ভেতর যে ধরনের শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছেন, তার ফলে তিনি এখন প্রায় বিকারগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। দীর্ঘ আন্দোলন, আন্তর্জাতিক চাপ, দেশ জুড়ে বিক্ষোভ, এসব সত্ত্বেও পাকিস্তান সরকার এখনও তাকে প্রকাশ্যে আনতে চাইছে না, কারণ তারা জানে ইমরান খানের বর্তমান অবস্থা প্রকাশ হলে দেশ জুড়ে আরও বড় রাজনৈতিক ভূমিকম্প নেমে আসবে। তার বোনের দাবি, জেলে থাকা অবস্থায় ইমরান খানের উপর এমন সব নিষ্ঠুর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে যা একজন সুস্থ মানুষের পক্ষে সহ্য করা প্রায় অসম্ভব। তাকে দিনের পর দিন আলাদা কক্ষে বন্দি রাখা হয়েছে, বাইরের কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি। আইনজীবীদের সাথেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মাত্র কয়েক মিনিট কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। রাতের বেলা হঠাৎ আলো নিভিয়ে দেওয়া, জোরের শব্দ সৃষ্টি করে ঘুম নষ্ট করা, খাবারের মান খারাপ করা, এসব অভিযোগও এনেছেন ইমরান খানের পরিবার। এছাড়া শারীরিক নিপীড়নের অভিযোগও রয়েছে। তার বোন জানিয়েছেন বহুদিন ধরে ইমরান খান কোনো সঠিক চিকিৎসাই পাচ্ছেন না। শরীর ভেঙে পড়ছে, হাঁটাচলা দুর্বল, স্মৃতিশক্তিও আগের মতো কাজ করছে না। পরিবার বলছে ইমরান খানের চোখের নিচে গভীর কালচে দাগ, হঠাৎ অপ্রাসঙ্গিক কথা বলা এবং দিকভ্রান্ত আচরণ দেখা যাচ্ছে, যা স্পষ্ট মানসিক আঘাতের লক্ষণ। পাকিস্তান সরকার এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা বলছে ইমরান খান জেলে নিরাপদ আছেন এবং যে কোনো উচ্চ প্রোফাইল বন্দির মতোই তার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে সরকার এখনও তাকে আদালতে বা জনসম্মুখে আনতে টালবাহানা করছে, যা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিরোধী দল বলছে সরকার ইচ্ছাকৃতভাবে ইমরান খানের বর্তমান অবস্থা বিশ্বের সামনে লুকিয়ে রাখতে চাইছে। এদিকে ইমরান খানের সমর্থকরা বলছেন এটা শুধু একজন রাজনৈতিক নেতার প্রতি অত্যাচার নয়, এটা পাকিস্তানের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। তারা দেশ জুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। পিটিআই নেতারা বলেছেন সরকার ভয় পাচ্ছে যে ইমরান খান যদি প্রকাশ্যে আসেন এবং তার আসল অবস্থা মানুষ দেখেন, তাহলে দেশে এমন আন্দোলনের ঝড় উঠবে যার কোনোভাবেই থামানো যাবে না। মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক মহল দাবি তুলছে পাকিস্তানকে অবশ্যই ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি স্বচ্ছভাবে তুলে ধরতে হবে এবং পরিবারকে নিয়মিত দেখা করার সুযোগ নিতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন ইমরান খান এখন পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড। তাকে অক্ষম বা মানসিকভাবে দুর্বল প্রমাণ করতে পারলে সরকার ভবিষ্যতে যে কোনো নির্বাচনী উত্তেজনা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু পরিবার আর বিরোধী দল দাবি করছে এটা পরিকল্পিত একটি রাজনৈতিক প্রতিশোধ, যার উদ্দেশ্য ইমরান খানের কণ্ঠকে স্থায়ীভাবে নিস্তব্ধ করা। বাংলাদেশ হঠাৎ করেই ভারতীয় পেঁয়াজ আমদানি পুরোপুরি থামিয়ে দেওয়ার পর ভারতের সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে শুরু হয়েছে এক অদ্ভুত অস্থিরতা। কয়েক হাজার টন পেঁয়াজ গোদামে আটকে আছে, কিছু ট্রাকে চাপা গরমে পচে যাচ্ছে, আর ভারতের কৃষকরা দাঁড়িয়ে আছে অসহায় অবস্থায়। প্রতিদিনই তারা স্থানীয় বাজার ধরে গিয়ে দেখছে কেউ পেঁয়াজ কিনতেই চায় না, যারা কিনছে তারাও দিচ্ছে খুবই কম দাম। এতে কৃষকদের মধ্যে বাড়ছে ক্ষোভ,
আর সেই ক্ষোভের তীর সরাসরি তাক করছে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। পেঁয়াজ চাষিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছিল তাদের সবচেয়ে বড় ক্রেতা। বছরের একটি বড় অংশে ভারত তার অতিরিক্ত উৎপাদন বাংলাদেশকেই রপ্তানি করত, কিন্তু আকস্মিক রপ্তানি বন্ধ এবং অভ্যন্তরীণ নীতির জটিলতার কারণে তারা এখন বিক্রির জন্য নতুন বাজারই খুঁজে পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো সহায়তাও মিলছে না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা। সীমান্তের বিভিন্ন এলাকায় কৃষকদের প্রতিবাদও বাড়ছে। অনেক জায়গায় দেখা গেছে রাগে কৃষকরা নিজের হাতে পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছেন। ভারতের ব্যবসায়ীরাও চরম ক্ষতির মুখে। বড় বড় পাইকারি বাজারগুলোতে এখন শুধুই বিরক্ত চেহারা। বস্তার পর বস্তা পেঁয়াজ সাজানো থাকলেও ক্রেতা নেই। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের উপর অতিরিক্ত নির্ভরতা আমাদের নিজেদের হাতে তৈরি করা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছেন মোদির ভুল সিদ্ধান্তের কারণেই এই অবস্থা। তারা মনে করেন বাংলাদেশ বারবার সতর্ক করেছিল, কিন্তু ভারত গুরুত্ব দেয়নি, বরং রপ্তানি নীতিতে এমন সব শর্ত আরোপ করা হয়েছিল যা বাংলাদেশের জন্য অসহনীয় হয়ে দাঁড়ায়। ফলাফল হঠাৎ বয়কট, আর সেই সাথে ভারতের কোটি কোটি টাকার পেঁয়াজ বাজারে পড়ে থাকা। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ না কিনে এখন চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে। খবর ছড়িয়ে পড়তেই ভারতের রাজনৈতিক অঙ্গনও সরগরম হয়ে উঠেছে। বিরোধী দল বলছে মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে প্রতিবেশী রাস্তা পাচ্ছে ভারত। তারা আরও দাবি করছে এই পরিস্থিতি সামাল দিতে না পারলে ভারতের কৃষিক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় নামতে পারে। কারণ শুধু পেঁয়াজ নয়, বাংলাদেশ আরও কিছু কৃষিপণ্য ধীরে ধীরে ভারত থেকে আমদানি কমাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সংকট সৃষ্টি করতে পারে। এদিকে ভারতের সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলিভাবে মোদী সরকারকে দোষারোপ করছে। অনেকে লিখছেন, বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করতে না পারলে কৃষকের ভবিষ্যৎ অন্ধকার। কেউ কেউ বলছেন, সরকার শুধু বড় বড় কথা বলতে জানে, কিন্তু কৃষকের কান্না শুনতে পায় না। এই ক্ষোভ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক কৃষকের পরিবার মোদী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন, এই দুই মিলেই ভারতের উপর চাপ বাড়ছে। আর এই চাপের সবচেয়ে বড় অংশটা এখন অনুভব করছেন কৃষকরা। তারা মনে করেন, যদি খুব দ্রুত বাংলাদেশকে আবার ফিরে পাওয়া না যায়, তবে ভারতীয় পেঁয়াজ শিল্পে বিশাল ধস নেমে যেতে পারে। খালেদা জিয়া মারা গেছে গত পরশুদিনই, কিন্তু রাজনৈতিক কারণে এখনও তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আর সেজন্যই এভারকেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করছেন অনেকে। ঢাকার গুলশানে সন্ধ্যার পর থেকে যেন এলাকার বাতাসে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে এসেছে, অথচ এভারকেয়ার হাসপাতালের সামনে দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। সেখানে চলছে এক অস্বাভাবিক ব্যস্ততা। হঠাৎ করে বেড়েছে পুলিশ মোতায়েন, বাড়ানো হয়েছে ব্যারিকেড, আর প্রতিটি প্রবেশপথে কঠোর নজরদারি। কিন্তু এই নীরবতার আড়ালে ঢাকা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে একটাই কথা, পরশুদিনই খালেদা জিয়া মারা গেছেন, এবং এই খবরটি নাকি বাইরে যেতে বাধা দিচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা নিজেরাই। গভীর রাতে হাসপাতালের দিকে তাকালে মনে হয় যেন কোনো বড় ধরনের অপারেশন চলছে, কিন্তু আসলে অপারেশন নয়। মানুষের ধারণা এটি একটি সত্য গোপন রাখার চেষ্টা। সত্যটা হলো নাকি 3 দিন আগে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী বলা হচ্ছে, দলের বড় নেতাদের মধ্যে নাকি তীব্র ভয় দেখাচ্ছে। এখনই যদি খবরটি প্রকাশ করা হয় তাহলে দল ভেঙে যাবে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, পরবর্তী নেতৃত্ব নিয়ে বড় সংঘাত তৈরি হবে। এ কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের দাবি অনুযায়ী যতদিন সম্ভব খবরটি গোপন রাখতে হবে। হাসপাতাল এলাকায় যারা প্রতিদিন খালেদা জিয়ার খোঁজ নিতে আসেন তারা বলছেন, গত 3 দিনে কেউই তাকে দেখেনি। কেবিনের পাশের করিডর পুরোপুরি সিল করা, নতুন কোনো আত্মীয়, কোনো দলের নেতা কেউ ভেতরে ঢুকতে পারছেন না। যারা আগে নিয়মিত দেখা করতেন তাদেরও হঠাৎ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামনের ফুটপাত ধরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মধ্যে শোনা যাচ্ছে নানা ধরনের কথাবার্তা। একজন বললেন, শুধু একটা ঘোষণার অপেক্ষা, কিন্তু অ্যানাউন্সমেন্ট আসছে না কেন? যদি তিনি সুস্থ থাকেন তাহলে বিএনপির নেতৃত্ব কেন একবার তার ছবি দিচ্ছে না? একবার বাইরে এসে দাঁড়ালেই তো সব গুজব শেষ হয়ে যায়। ঠিক এই প্রশ্নটাই এখন পুরো দেশ জুড়ে ঘুরছে। বিএনপির ভেতরের সূত্র দাবি করছে, মৃত্যুর খবর প্রকাশ করলে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা নিজেদের অবস্থান হারানোর ভয় পাচ্ছেন। কারো কারো কাছে দলটির পরবর্তী চেয়ারপারসন কে হবে এই প্রশ্নটি সবচেয়ে বড় মাথা ব্যথা। কারণ খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলকে কে নেতৃত্ব দিবে, এই নিয়ে বিএনপির ভেতরে বহুদিন ধরেই মতপার্থক্য রয়েছে। এই অবস্থায় নেত্রীর আকস্মিক মৃত্যু পুরো সংগঠনকে ভেঙে দিতে পারে, এমন আশঙ্কাতেই নাকি খবরটি গোপন রাখার সিদ্ধান্ত হয়েছে। ইরানের সাথে শান্তি চুক্তি করতে চায় ইসরায়েল। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তার বদলে ইসরায়েল আর কোনো মুসলিম দেশে হামলা করবে না। কিন্তু এতে রাজি নয় ইরান। ইরান বলেছে ইসরায়েল হচ্ছে সবচেয়ে জঘন্য জাতি। শান্তি চুক্তির নামে তাদের এটি আরেকটি নতুন চাল। ইসরায়েল হঠাৎ করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক বার্তা ছড়িয়ে দিয়েছে, তারা ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে চায়। এক চুক্তি যেখানে ইরান তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করবে, আর এর বিনিময়ে ইরান আর কোনো মুসলিম দেশকে টার্গেট করে হামলা করবে না, এমন অঙ্গীকার দেবে ইসরায়েল। ইসরায়েল দাবি করছে এই চুক্তি হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির নতুন দ্বার খুলবে।
অঞ্চলে আর কোনো যুদ্ধ, কোনো রক্তপাত থাকবে না। কিন্তু কথার আড়ালে যে আরও বড় কিছু লুকিয়ে আছে, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ইসরায়েলের এই প্রস্তাব সামনে আসতেই তেহরানে নেমে আসে তীব্র প্রতিক্রিয়া। ইরান জানিয়ে দিয়েছে এটা কোনো শান্তি চুক্তি নয়, বরং ইসরায়েলের নতুন ষড়যন্ত্র। ইরানি নেতৃত্ব সোজা সাপটা বলে দিয়েছে, ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য জাতি। আমাদের কাছে শান্তির নামে তাদের দেওয়া যে কোনো প্রস্তাবই হলো প্রতারণা, নতুন ফাঁদ, নতুন চাল। ইরানের মতে ইসরায়েলের আসল উদ্দেশ্য হচ্ছে তাদের সামরিক শক্তিকে দুর্বল করা, পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ থামিয়ে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে ইরানকে চাপে রাখা। তেহরান বলছে ইসরায়েল শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে কাজ করে এসেছে বহু বছর ধরে। সিরিয়া, লেবানন, ফিলিস্তিন সব জায়গায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে যে শান্তির কথা বলে তারা বরাবরই যুদ্ধের প্রস্তুতি নেয়। এবারও তারা ইরানকে বিভক্ত করার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতারা মনে করেন এই চুক্তিতে সম্মতি মানে নিজ হাতে নিজের শক্তি হস্তান্তর করা, নিজেদের অস্ত্র কর্মসূচি ধ্বংস করে ফেলা, আর ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একচ্ছত্রী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র নীরবে এই উদ্যোগের পেছনে রয়েছে। ওয়াশিংটন মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন নিয়ন্ত্রণ শক্ত অবস্থানে থাকবে। কিন্তু ইরান বলছে এটা আসলে মার্কিন ইসরায়েলের মিলিত এক প্রজেক্ট, যার মূল লক্ষ্য ইরানকে দমিয়ে রাখা। ইরান প্রকাশ্যে বলেছে তারা কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, কারণ এটাই তাদের সার্বভৌম নিরাপত্তার প্রধান স্তম্ভ। ইসরায়েলের ওপর ভরসা করা মানে নিজের মৃত্যুর ওপর সিলমোহর দেওয়া। ইসরায়েল অবশ্য বারবার বলছে ইরান যদি চুক্তিতে রাজি হয় তাহলে তারা লেবানন, গাজা, মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতে অস্ত্র কমাবে এবং আলোচনায় ফিরবে। কিন্তু তেহরান এই কথাকে মিথ্যার বর্ম বলে আখ্যা দিয়েছে। ইরান মনে করছে চুক্তিতে রাজি হলে প্রথমে তাদের পারমাণবিক প্রকল্প বন্ধ হবে, তারপর একে একে তাদের আঞ্চলিক মিত্রদেরও দুর্বল করে দেওয়া হবে, আর শেষে যুদ্ধ লাগলে ইরান থাকবে সম্পূর্ণ অসহায়। তাই ইরান নেতৃত্ব বলছে যে জাতি প্রতিদিন প্যালেস্টাইনে আগ্রাসন চালায়, চিকিৎসা কেন্দ্র ও শিশুদের উপর বোমা ফেলে, তাদের সাথে শান্তির টেবিলে বসা মানেই নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা। মধ্যপ্রাচ্যের দেশগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অনেকেই মনে করছে ইসরায়েল হঠাৎ করে এত শান্তি প্রস্তাব দিচ্ছে, এর পেছনে হয়তো বড় ধরনের সামরিক চাপ বা অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। কারণ সাধারণত যখনই ইসরায়েল কোনো বড় রাজনৈতিক বিপদের মুখে পড়ে, তারা শান্তি চুক্তি নামের দ্বৈত নৈতিক খেলা শুরু করে। ইরান সেটাই বুঝে ফেলেছে। তাই তেহরান ঘোষণা করেছে শান্তির নামে যে কোনো ষড়যন্ত্র তারা শক্ত হাতে প্রতিহত করবে এবং প্রয়োজন হলে প্রতিরক্ষার নামে তারা আঞ্চলিক মার্কিন সামরিক প্রস্তুতি আরও বাড়াবে। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনা প্রবাহ কি আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে? ইসরায়েল চায় ইরানের সামরিক শক্তি দুর্বল হোক, ইরান বলছে ইসরায়েলকে থামানো দরকার। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। কূটনীতিরা বলছে আলোচনার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে, বরং উভয় পক্ষই ক্রমে নিজেদের অবস্থান আরও কঠোর করছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যদি আরও সামরিক শক্তি দিয়ে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাহলে উত্তর কোরিয়া এবার রাশিয়াকে দিবে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান। ইউক্রেন যুদ্ধে সাম্প্রতিক পরিস্থিতি এখন পুরো পৃথিবীকে নতুন করে উদ্বেগের দিকে ঠেলে দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র আরও বড় পরিমাণে সামরিক শক্তি দিয়ে ইউক্রেনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বলছেন রাশিয়া যদি অব্যাহতভাবে ইউক্রেনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে তারা নীরব থাকবে না। এরই অংশ হিসাবে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন সিস্টেম এবং আধুনিক যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখানেই থেমে নেই বিষয়টি। বিশ্বের শক্তির ভারসাম্য এখন এক নতুন দিকে যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরই সরাসরি মাঠে নেমে এসেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়াং এর শাসক কিম জং উন স্পষ্ট ভাষায় বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধে আরও বড় চাপের মুখে পড়ে তাহলে উত্তর কোরিয়া বন্ধুত্বের প্রতিশোধ হিসেবেই রাশিয়াকে দেওয়া হবে তাদের সবচেয়ে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান। উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা দাবি করেছেন তাদের বিশাল অস্ত্র ভাণ্ডারে থাকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, মধ্যম ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং রাডার এড়ানোর ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের একটি অংশ ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে রাশিয়ার সম্ভাব্য চাহিদার জন্য। কিম জং উন আরও বলেন, আমরা এমন অস্ত্র দিতে প্রস্তুত যা ইউক্রেনের যুদ্ধে আমেরিকা ও তাদের মিত্রদের হিসাব পাল্টে দেবে। অপরদিকে রাশিয়ার পক্ষ থেকেও এসেছে কঠোর বার্তা। মস্কো বলছে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সরাসরি আগুন ঢালে তাহলে রাশিয়া তাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথ সামরিক জোট তৈরি করবে। তাদের ইঙ্গিত পরিষ্কার, উত্তর কোরিয়া, ইরান এবং আরও কয়েকটি মার্কিন বিরোধী দেশ ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনায় রয়েছে। এদের মধ্যে উত্তর কোরিয়ার সবচেয়ে দীর্ঘভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়ার অস্ত্র রাশিয়ার হাতে গেলে যুদ্ধের গতিপথ নাটকীয়ভাবে বদলে যেতে পারে, কারণ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো বহন ক্ষমতায় বড় এবং গতি অত্যন্ত বেশি। এগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহজেই ভেদ করতে সক্ষম। এর পাশাপাশি উত্তর কোরিয়ার নতুন প্রজন্মের যুদ্ধ বিমানগুলো রাশিয়ার বিমান বাহিনীর ঘাটতি অনেকটাই পূরণ করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়েও চলছে
ব্যাপক আলোচনা। ইউক্রেনকে উন্নত যুদ্ধ বিমান দেওয়ার অর্থ যুদ্ধের মাত্রা আরও বেড়ে যাওয়া। আমেরিকা বলছে এটা ইউক্রেনের আত্মরক্ষার জন্য, কিন্তু রাশিয়া মনে করছে এটা সরাসরি আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ। এদিকে ইউরোপের বিভিন্ন দেশও চাপের মুখে। ন্যাটো বলছে তারা ইউক্রেনকে একা ফেলবে না। অন্যদিকে রাশিয়াই আগেই সতর্ক করেছে যদি ন্যাটো আরও জড়িত হয় তাহলে সংঘর্ষ পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ত।